আমাদের যাত্রা শুরু কাশিমবাজার থেকে। কাশিমবাজার থেকে সকাল 7:30টার ট্রেন ধরে আমরা চলে গেলাম আজিমগঞ্জে। মাথাপিছু টিকিট 10 টাকা। আজিমগঞ্জ থেকে হাওড়া কবিগুরু এক্সপ্রেস ধরে আমরা চলে যাব বোলপুর স্টেশনে। টিকিট মূল্য মাথাপিছু 60 টাকা। বোলপুর স্টেশনের উল্টো দিকে রয়েছে গীতাঞ্জলি মিউজিয়াম। টিকিট মূল্য মাথাপিছু 30 টাকা। ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই। এরপর মাথাপিছু 30 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে যাব ভারত সেবাশ্রমের বোলপুর শাখার উদ্দেশ্যে, যেখানে আমরা থাকার জন্য ঘর নেব। ভারত সেবাশ্রমের বোলপুর শাখায় 3 রকমের ঘর পাওয়া যায়, যার দৈনিক ভাড়া মাথাপিছু 400, 500 এবং 600 টাকা। যখন ব্যক্তির সংখ্যা 1-এর থেকে বেশি হয় তখন প্রত্যেক ক্ষেত্রে 100 টাকা করে বৃদ্ধি পেতে থাকে। যেমন যদি 1-এর জায়গায় 2 জন ব্যক্তি থাকতে চান তাহলে এই ঘরগুলি তারা পাবেন 500, 600 এবং 700 টাকায়, এবং একইভাবে যদি 3 জন ব্যক্তি হন তাহলে এই ঘরগুলি তারা পাবেন 600, 700 এবং 800 টাকায়। আমাদের ক্ষেত্রে আমরা 500 টাকার ঘরটি নিয়েছিলাম, এবং যেহেতু আমরা 2 জন ছিলাম তাই আমাদের দৈনিক ভাড়া পড়েছিল 600 টাকা। ভারত সেবাশ্রমের এই বোলপুর শাখা আকারে যথেষ্ট বিশাল, এবং যেটা ঘুরতে আমাদের অনেকটা সময় কেটে যাবে। তাই আমরা আজকের এই বিকালটা এখানেই থাকব, এবং কাল সকাল থেকে আমরা বোলপুরের দর্শনীয় স্থানগুলি দেখতে যাব। সুপ্রভাত সকলকে। খুব সুন্দর একটি মনোরম দৃশ্য দিয়ে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করব। আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব বোলপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি এবং এখন বাজে সকাল 7টা। তো আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা। আমরা এসে গেছি এখানে। তো কঙ্কালীতলা মায়ের 51টি সতীপীঠের একটি, এবং এখানে ওপরের দেওয়ালে দেখতে পাচ্ছেন সব লেখা আছে যে কোথায় কোন খণ্ড পড়েছিল। কোপাই নদীর ধারের এই 5টি বেদিতে প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, এবং এই কোপাই নদীর
ওপরই আমাদের বিশ্বকবি লিখে গেছেন আমাদের ছোট নদী কবিতাটি। এরপর আমরা অবশ্য বেরিয়ে পড়ব শালবনী ও সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আমরা এসেছি প্রকৃতি ভবনে। এখানে সমস্ত নিদর্শন প্রকৃতি থেকে পাওয়া, প্রাকৃতিকভাবে সৃষ্ট। মানুষ এর উপর কোনো হস্তক্ষেপ করেনি এবং এর প্রত্যেকটি একটি বিশেষ অবয়ব ধারণ করেছে, যা শিল্পীর চোখে ধরা পড়ায় তিনি এগুলোকে এখানে সাজিয়ে রেখেছেন। রোনাল্ডো বা মেসি বল মিস পেলে কোন অ্যাঙ্গেল থেকে মারলে বলে বল ঢুকবে, কিন্তু সে মারতে পারবে না, বয়সের ভাই যত্ন হয়ে গেছে। তাই ওনাদের উদ্দেশ্যে বলছে হরিণ, মৃত্যুর পূর্বে পিছন দিকে তাকিয়ে জমি যেমন সীমানা আল, বাড়ির সীমানা পাঁচিল, আমাদের সীমানা জন্ম থেকে মৃত্যু। আমি চলার পথে কোনোদিন ভাববেন না যে আস্তে আস্তে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি পৃথিবীতে অপেক্ষা করছি। আমি যেদিন ভাববেন সেদিন থেকে কিন্তু আমার বিভিন্ন শত্রু আক্রমণ করবে, রোগ আক্রমণ করবে। তাই শিক্ষা দীক্ষা যেটা বেছে চেষ্টা করবে মৃত্যু আগের দিকটা রাখতে। জন্মগ্রহণ করছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে, কিন্তু হাঁটতে নারাজ। তাই হরি বলছে আমি পশু হয়ে যদি মৃত্যুকে জয় করতে পারি, আপনি বুদ্ধিজীবী মানুষ কেন পিছিয়ে পড়বেন? তা আমার সামনে সে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে আছে, মৃত্যু পড়বে। প্যারালাল তার কর্ম, হরিণ পিছন দিকে তাকিয়ে আছে। একটা ফিল্মের মধ্যে শান্তিনিকেতন কিছু দেখা যায় না। প্রকৃতি ভবনে একাধিক গ্যালারি রয়েছে, যেখানে আমরা এরকম অসংখ্য নিদর্শন দেখতে পাবো। সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই কিছু নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রকৃতি ভবনের পাশেই এই 34 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তিটি দেখে আমরা চলে যাব আমার কুটির এবং সুরুল রাজবাড়ির দিকে। বোলপুরের অন্যতম আকর্ষণ দোতলা এই সুরুল রাজবাড়ি প্রায় 250 বছরের পুরনো। 250 বছরের পুরনো এই রাজবাড়ির দুর্গাপূজা এবং নাটমন্দির। এই রাজবাড়িতে এখনও বাংলা টিভি সিরিয়ালের অনেক শুটিং হয়ে থাকে। আমরা এখন এসেছি সৃজনী শিল্পগ্রামে, যেখানে জনসাধারণের প্রবেশ মূল্য 30 টাকা, তবে স্টুডেন্ট কার্ড থাকলে প্রবেশ মূল্য 10 টাকা। প্রফেশনাল ফটো ভিডিওগ্রাফির জন্য এখানে আলাদা চার্জ লাগে, তবে মোবাইল ক্যামেরায় ছবি তুললে এখানে কোনো চার্জ লাগে না। বলে রাখি, সব জায়গায় হয়তো প্রবেশ মূল্য বলা সম্ভব নয়, তাই সেটার একটা আলাদা লিস্ট করে আমি আপনাদেরকে লাস্টে বলে দেবো।
সৃজনী শিল্পগ্রামের মূল আকর্ষণ 10টি বিভিন্ন রাজ্যের শিল্পকর্মকে এখানে উপস্থাপন করা হয়েছে, যেটা আমরা এখন দেখব। এবং এছাড়াও আরও অনেক নিদর্শন আমরা দেখতে পাবো, যেগুলো সত্যি অসাধারণ।
গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম তোর, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম তোর, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বাঁধিবি সোহাগ বাঁধিবি সোহাগে বাঁধিবি, কখন কথা বললো? আমার ইচ্ছা বাঁধিবি সোহাগ বাঁধিবি কখন কথা বললো? আমরা এখন এসেছি ডিয়ার পার্কে, যেখানে প্রবেশ মূল্য 100 টাকা। তবে যে কোনো আইডি কার্ড দেখাতে পারলে কোনো প্রবেশ মূল্য লাগে না।
এরপর আমরা চলে এলাম শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরতে। এখানে যেটা আমরা প্রথমেই দেখব সেটা হচ্ছে 3 পাহাড়, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটি। এই বাড়িটির নাম তালধ্বজ বাড়ি, যেটি একটি তাল গাছকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তাল গাছ এখানে ধ্বজার মতো দাঁড়িয়ে আছে, তাই এই বাড়িটির নাম তালধ্বজ। এবং এর ওপরই রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি। এরপর আমরা দেখব উপাসনা গৃহ, যেটা ব্রাহ্ম সমাজের প্রতিনিধিত্ব করছে। এবং যেহেতু ব্রাহ্ম সমাজের মূর্তি পূজা ছিল না, তাই সবাই উপাসনা গৃহে এসে নিজের মনে সাধনা করত বা উপাসনা করত। এরপর আমরা দেখব ছাতিমতলা, যেটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং শান্তিনিকেতনের দোলযাত্রা, পৌষ মেলা উৎসবগুলি এখান থেকেই শুরু হয়। এছাড়া সম্ভবত এখানেই বিশ্বভারতীর স্নাতকোত্তর ছাত্রদেরকে স্নাতক সম্মানে ভূষিত করা হয়। এরপর আমরা দেখব শান্তিনিকেতন বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা কাটিয়েছেন। এবং এই বাড়ির বিশেষত্ব হলো যে এই বাড়িটি দেখতে 3 দিক থেকে 3 রকম লাগে। আর এই শান্তিনিকেতন বাড়ির নাম থেকেই এই জায়গার নাম হয়েছে শান্তিনিকেতন। এরপর আমরা বিশ্বভারতী মিউজিয়াম দেখব, যার প্রবেশ মূল্য 100 টাকা, তবে স্টুডেন্ট কার্ড থাকলে প্রবেশ মূল্য 10 টাকা। বিশ্বভারতী মিউজিয়ামের ভেতরে কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই। এবং এই মিউজিয়ামের কিছুটা নিকটে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি দেখতে পাব, যেগুলির নাম যথাক্রমে উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। এই 5টি বাড়ির মধ্যে উদীচী নবীনতম এবং শ্যামলী সম্পূর্ণ মাটি দ্বারা নির্মিত, যেটা আদিবাসী কারিগররা নির্মাণ করেছিলেন। আর এখানে উদয়ন যে বাড়িটি রয়েছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়িটি আপনারা দেখতে পাবেন। এরপর আমরা দেখে নেব বিশ্বভারতীর নাট্যঘর, যেখানে বিশ্বভারতীর সমস্ত নাটক অনুষ্ঠিত হয়, এবং কলা ভবন ও বিজ্ঞান ভবন। এই কলা ভবনে আমরা বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজের কিছু ভাস্কর্য দেখতে পাবো, যেমন দ্য সেন্ট্রাল ফ্যামিলি। তো এই ভাস্কর্যগুলির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু হাত না লাগিয়ে বানানো, অর্থাৎ যে বালি সিমেন্টের যে মিশ্রণটা, সেটা কিছুটা দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে ওই ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে। এবং সম্ভবত কোপাই নদীর বালি ব্যবহার করা হয়েছিল ওই সংমিশ্রণটা তৈরি করতে। এরপর আমরা অর্থনীতিতে নোবেল প্রাইজ জয়ী অমর্ত্য সেনের প্রতীচী বাড়িটিকে দেখে নেব, যেটি তার বাবা আশুতোষ সেন তৈরি করেছিলেন। এরপর আমরা দেখে নেব বাংলাদেশ ভবন, যেখানে বাংলাদেশ এবং ভারতের সম্মিলিত অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।
এরপর আমরা দেখে নেব দক্ষিণ হাওয়া বাড়িটিকে, যে বাড়িটি তার কারুকার্য, রং এবং ফুল বাগানের দ্বারা সকলকে আকৃষ্ট করে। এখন আমরা চলে যাচ্ছি ভারত সেবাশ্রমের দিকে, যেখানে আজকের রাতটা আমরা কাটিয়ে কাল সকালে গণদেবতা এক্সপ্রেস ধরে রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমার এই চ্যানেলে এটাই ভ্রমণ বিষয়ক প্রথম ভিডিও, তো যেহেতু প্রথম ভিডিও হয়তো অনেক ভুলভ্রান্তি হয়েছে। আপনারা অনেক ভিডিও দেখেন যারা এখনও অবধি সঙ্গে আছেন, তো আমি রিকোয়েস্ট করব যে যদি কোনো ভুলভ্রান্তি আপনাদের চোখে পড়ে অবশ্যই কমেন্ট করে জানান, এতে আমরা ভবিষ্যতে ওই সমস্ত ভুলভ্রান্তিগুলোকে এড়িয়ে চলতে পারবো। আজকের মতো এটুকুই। আমি আবার আপনাদের সামনে এরকম নতুন কোনো ভিডিওতে আসব, নতুন কোনো ভিডিও নিয়ে আসব, এবং আমি আপনাদের সাথে কথা বলবো আমার ভিডিওর থ্রুতে, আর আপনারা আমার সাথে কথা বলবেন কমেন্টের থ্রুতে। আর হ্যাঁ, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব যা করতে হয় সমস্ত ইউটিউবাররা যেটা বলে থাকে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।